সবুজে ঘেরা আমাদের এই পৃথিবী, নদীর কলতান, পাখির গুঞ্জন, নির্মল বাতাস সব মিলিয়েই আমাদের জীবন, আমাদের বেঁচে থাকা। প্রকৃতি শুধু আমাদের আশ্রয় নয়, এটি আমাদের অস্তিত্বের মূল ভিত্তি। তাই প্রশ্ন জাগে, আমরা কি প্রকৃতিকে রক্ষা করছি নাকি নিজের হাতেই ধ্বংস করছি? প্রকৃতি আমাদের জীবনের প্রতিটি স্তরের সাথে জড়িয়ে আছে। আমরা যে অক্সিজেন গ্রহণ করি তা আসে প্রকৃতির গাছপালা থেকে, নির্গত বাতাস থেকে। অথচ আমাদের এই নির্মল বাতাসকে দূষিত করছি আমরা নিজেদের স্বার্থে। পৃথিবীতে বায়ু দূষণ এখন একটি মারাত্মক জনহুমকিতে পরিণত হয়েছে। বিশেষ করে অধিক জনসংখ্যা বহুল দেশ হয় আমাদের এই দেশের মানুষের জীবনযাপনের জন্য নতুন আবাসনের জন্য গড়ে উঠেছে ইটভাটা। এই 18 কোটি মানুষের দেশে বিভিন্ন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড হচ্ছে এবং আমাদের জীবনযাত্রার জন্য, আমাদের জীবন নির্বাহের জন্য বিভিন্ন ধরনের কাজ হচ্ছে। এই ধরনের যে অর্থনৈতিক কর্মকাণ্ডের ফলে কিন্তু নিয়মিত আমাদের কিন্তু পরিবেশ দূষণ হচ্ছে, বিভিন্ন ধরনের দূষণ, বায়ু দূষণ, পানি দূষণ, মাটি দূষণ, শব্দ দূষণ। এই ধরনের দূষণগুলো কিন্তু প্রতিনিয়ত বাড়ছে। আমাদের সরকারি বেসরকারি সব পর্যায় থেকে আমাদের দায়িত্ব হলো এই দূষণগুলো, বিভিন্ন ধরনের দূষণ, সেগুলো কিন্তু কমিয়ে আনা, যতটুকু সম্ভব কমানো। সেক্ষেত্রে সবারই দায়িত্ব আছে। আমি যদি বায়ু দূষণ দিয়ে শুরু করি, বিভিন্ন কারণে আমাদের বায়ু দূষণ হয়। আমাদের যানবাহনের কালো ধোঁয়া থেকে দূষণ হচ্ছে। আমাদের যে কনস্ট্রাকশন অ্যাক্টিভিটি, আমাদের নির্মাণ কার্যক্রমের ফলে প্রচুর ধুলা দূষণ হয়, আমরা বলি ডাস্ট পলিউশন। পাশাপাশি আমাদের আরও কিছু কার্যক্রম আছে, আমাদের বেশ কিছু শিল্প কারখানা আছে যেখান থেকে বায়ু দূষণ হয়, ইটের ভাটা থেকে বায়ু দূষণ হয়। আমাদের যে বর্জ্য পোড়াচ্ছি আমরা, আমাদের যেখানে সেখানে আমরা বর্জ্য এক জায়গায় স্তূপ করে আগুন লাগিয়ে দিচ্ছি, সেখান থেকে কিন্তু প্রচুর বায়ু দূষণ হয়। এর পাশাপাশি কিছু দূষণ আছে আমাদের দেশের ভিতরে, কিছু দূষণ আছে দেশের বাইরে। বিশ্বব্যাংকের একটা হিসাবে দেখা গেছে যে ঢাকার বায়ু দূষণের জন্য প্রায় 30% বেশি দূষণ হলো বাংলাদেশের বাইরে থেকে আসছে, যেটা আমরা বলি আন্তর্দেশীয় বায়ু দূষণ, ট্রান্সবাউন্ডারি এয়ার পলিউশন। আমরা যে শিল্প কারখানার যে বায়ু দূষণ, সেটা পরিশোধিত না করার ফলে আমাদের সরাসরি এটা বাতাসে চলে আসছে। নিয়ম হলো, যেমন আমাদের পাওয়ার প্ল্যান্ট, আমাদের আয়রন এবং স্টিল যে বড় বড় যে কারখানাগুলো আছে, আমাদের সিমেন্ট ফ্যাক্টরি, এরকম কিছু কিছু কারখানার যে বায়ু দূষণটা হয়, সেটা হলো দূষণ, ওই বায়ুটা যখন চিমনি দিয়ে বের হবে, যেটা আমরা বলি যে স্ট্যাক, সেটা বের হওয়ার আগে কিন্তু এটা ট্রিটমেন্ট করতে হয়, সেটাকে দূষণ নিয়ন্ত্রণ করে পরিশোধন করে তারপরে সেটা বাইরে যাবে। তো অনেক ক্ষেত্রে সেটা হচ্ছে না। সর্বোপরি বায়ু দূষণের পরিমাণ মাত্রাতিরিক্ত হয়, পৃথিবীর তাপমাত্রা বাড়ছে, জলবায়ু পরিবর্তনে দেখা দিচ্ছে অস্বাভাবিক আবহাওয়া। এই অবস্থায় দূষণ থেকে পরিবেশকে বাঁচাতে আমাদের হতে হবে সচেতন, আর দূষণের উৎসগুলিকে চিহ্নিত করে সঠিক পরিকল্পনা গ্রহণের মাধ্যমে এর সুরক্ষা নিশ্চিত করতে হবে। আমাদের প্রাকৃতিক পরিবেশ ও তার বৈচিত্র্যতাকে বাঁচাতে পরিবেশ দূষণ শূন্যের কোঠায় নিয়ে আসতে হবে, আর সেটার জন্য বাস্তব ভিত্তিক পরিকল্পনা ও তার সঠিক বাস্তবায়ন জরুরি। আর সেই কাজটি করার লক্ষ্যে বর্তমানে পরিবেশ সুরক্ষায় নানা পরিকল্পনা হাতে নিয়েছে পরিবেশ অধিদপ্তর। আমাদের সরকারি পর্যায়ে আমরা অনেক কাজ করার চেষ্টা হচ্ছে, যেখানে দূষণটা কমানো যায়। আমাদের বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা 2022 জারি হয়েছে, সেখানে যারা দূষণ করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে, শাস্তি দেওয়ার সুযোগ আছে। পরিবেশ অধিদপ্তর থেকে, পরিবেশ মন্ত্রণালয় থেকে আমরা একটি সমন্বিত, আমরা বলি এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যান আমরা তৈরি করা হয়েছে 2024 থেকে 2030 পর্যন্ত। সেগুলোর জন্য সবাই মিলে আমাদের বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর, সংস্থা, সবার কার্যক্রমের ফলে কোনোভাবে দূষণ হয়, সেই দূষণ যেন নিয়ন্ত্রণ করা সম্ভব হয় এবং সার্বিকভাবে একটি সমন্বিতভাবে এই দূষণটা যেন কমানো যায়। যেটা এখন উদ্যোগ নেওয়া হয়েছে, যে প্রথমটা হলো যে আমাদের যে বর্জ্যগুলো আছে, কলকারখানা থেকে যে বর্জ্য আসে, শিল্প কারখানা থেকে বর্জ্য আসে, সেটা পরিশোধিত হতে হবে, শোধন করে, আমরা বলছি ইটিপি, আমাদের বর্জ্য পরিশোধনাগার দিয়ে শোধন করে তারপরে ছাড়তে হবে। যেগুলো খালগুলো আমাদের শহরের ভিতরে, সেই খালগুলো তো ভরাট হয়ে গেছে বর্জ্য ফেলে ফেলে,
সেই বর্জ্য পরিষ্কার করে সেখান থেকে আমাদের খালগুলোকে উদ্ধার করা এবং খালের দুই পারে গাছ লাগিয়ে যেন কোনোভাবেই পরবর্তীতে এই খালের তীরগুলো যেন আর দখল হতে না পারে, বিভিন্নভাবে দখল হয়ে যায়, সেই দখল যেন হতে না পারে সেই জন্য পার্মানেন্ট কিছু ব্যবস্থা রাখা, একটা হলো গাছ লাগানো, একটা হলো এই খালের দুই পারে সুন্দর হাঁটার ব্যবস্থা করা, আমরা বলছি যে ওয়াকওয়ে। তো এই ওয়াকওয়ে এবং এই ওয়াকওয়ের পাশে যদি গাছ লাগানো যায় তাহলে আশা করা যায় স্থায়ীভাবে এই খালগুলো সংরক্ষিত হবে এবং একটা সুন্দর পরিবেশ ফিরে আসবে। একসময় আমাদের এই প্রিয় মাতৃভূমিকে বদ্বীপ বলা হতো। এত সংখ্যক নদী নালা খালবিল পৃথিবীর আর কোথাও জালের মতো ছড়িয়ে ছিল না, যা বাংলায় ছিল। আজ সবই হারিয়ে যাচ্ছে শুধুমাত্র মানুষের অশুভ পদচারণা আর অযাচিতভাবে ব্যবহারের ফলে। একসময় যে খরস্রোতা নদী ছিল তা আজকে শুকিয়ে তার নাব্যতা হারিয়েছে। পানি আমাদের জীবনের এক অমূল্য সম্পদ, যা আমরা উপলব্ধি করতে পারি না। কথায় বলে পানির অপর নাম জীবন। একসময় আমাদের আশেপাশে প্রকৃতির সৃষ্ট খাল বিল নদীতে প্রচুর পানি ছিল, যা আমরা ব্যবহার করতাম। আজ কিন্তু সেটা করতে পারছি না নদী ভরাট হওয়ার কারণে। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। এই নদী নালা খাল বিল এবং সেগুলোর যেই প্রবাহ, সেটি বাংলাদেশের আবহমান কাল থেকে বাংলাদেশের যেই চিরায়ত যেই সমাজ ব্যবস্থা, তার যেই সংস্কৃতি সভ্যতা, সেগুলো গড়ে উঠেছে মূলত পানির প্রবাহ নির্ভর যেই ব্যবস্থা, সেটার উপর ভিত্তি করে। আমাদের দেশে নদ নদী যে সংখ্যা, সেটা আমাদের দেশে বলা হচ্ছে 1400-রও বেশি নদ নদী আছে। হাজার হাজার কিলোমিটার খাল বা ছোট ছোট নদী আছে। সবগুলো যদি প্রবাহমান থাকে, সবগুলোতে যদি সবসময় আমরা পানি ধরে রাখতে পারি, তাহলে বাংলাদেশের কৃষি, মৎস্য সম্পদ, আমাদের যেই প্রাত্যহিক জীবনযাত্রা, সব কিছুই আমরা পাল্টে দিতে পারবো। খাল খনন করে পানি প্রবাহ পুনরুদ্ধার করতে হবে। খাল খনন করে পানি প্রবাহ পুনরুদ্ধার করে সেটাকে যদি নদীর সাথে সংযুক্ত করা যায়, সংযোগ দেয়া যায়, তাহলে আমরা যেটি পাবো যে এই খালে বিলে আবার পানি যেমন আসবে, মাছ আসবে, তেমনি আমাদের শুকনো মৌসুমে খালে পানি থাকলে আমাদের যে সেচের সুবিধা, সেটি আমরা পাবো। দৈনন্দিন ব্যবহারের পানি সেটা আমরা নিতে পারবো। তা আমরা মনে করি যে আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলা একটা বাংলাদেশ যদি আমরা চিন্তা করি, আমাদের নিজস্ব যে কৃষি অর্থনীতি, মৎস্য অর্থনীতি, এগুলো আরও স্বয়ংসম্পূর্ণ হবে, সমৃদ্ধ হবে। তো সেইগুলো বিষয়কে যদি আমরা বিবেচনায় নেই, তাহলে আমাদের অবশ্যই খালগুলোকে পুনরুদ্ধার করতে হবে। খালগুলো পুনরুদ্ধার করে এগুলোর পাশে আমরা যদি সুন্দর করে গাছ লাগিয়ে দেই, খালের পাড় যাতে ভেঙে না পড়ে, এবং সেভাবে যদি আমরা এগুলোকে রক্ষণাবেক্ষণ সংরক্ষণ করতে পারি, তাহলে আমাদের সেখানে অন্য ধরনের একটা পরিবেশ তৈরি হবে। শুধুমাত্র মৎস্য সম্পদ নয়, বৃক্ষ সম্পদ, ফল ফলাদি এবং আমাদের যেই পরিবেশের যেই আমাদের যে পাখির আবাসস্থল, এগুলো সবগুলো আমরা আবার পুনরুদ্ধার করতে পারবো। এবং আমাদের দেশে আসলে আমরা যেই জীববৈচিত্র্যের সমৃদ্ধ একটা দেশ, সেটি যদি আমরা ফিরিয়ে আনতে পারি, তাহলে আমি মনে করি যে আমাদের দেশ এবং আমাদের অর্থনীতি অন্যভাবে টেকসই হবে। অর্থাৎ জীববৈচিত্র্য সম্পদ অর্থনীতিকে আমাদের সচল রাখতে বা গতিশীল রাখতে সহায়তা করবে। নদীর পানি আর থাকছে না কৃষিকাজে। পানির উৎস খুঁজতে আমরা আমাদের ভূগর্ভস্থ পানি দিন দিন শেষ পর্যায়ে নিয়ে যাচ্ছি। এভাবে চললে দেশ ও দেশের জনগণ একদিন পানির সংকটে পড়বে। হবে না কৃষিখাদ্য উৎপাদন, ফুরিয়ে যাবে ভূগর্ভস্থ পানি। বর্তমান সরকার কৃষির অগ্রগতি ও পানির সঠিক ব্যবহার প্রাকৃতিক উৎস থেকে পেতে খাল ও নদী খনন কর্মসূচি চালু করেছে, যার মাধ্যমে আমরা পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক উৎস থেকে পানির চাহিদা মেটাতে পারব, যেখানে জলজ প্রাণী ও উদ্ভিদের সমাগম ঘটবে।
দেশে খাল খননের মাধ্যমে পানির প্রতিবেশ, পানির প্রবাহ পুনরুদ্ধারের যে মহতী উদ্যোগ গ্রহণ করেছেন, সেটির পাশাপাশি আমাদেরকে মনে রাখতে হবে পানির প্রবাহ আসলো, কিন্তু এই পানির প্রবাহটা যাতে দূষণমুক্ত থাকে সেই জন্য আমাদের শিল্প প্রতিষ্ঠান থেকে শুরু করে আমাদের হাট বাজার, আমাদের পৌরসভা, প্রত্যেককে একটি বিষয় মনে রাখতে হবে যে পানি প্রবাহের মধ্যে আমরা যেন ময়লা আবর্জনা না ফেলি, আমরা যেন অপরিশোধিত পানি এবং কঠিন বর্জ্য এগুলো আমরা যেন খালে বিলে নদীতে না ফেলি। এগুলো আমরা ফেলার মাধ্যমে আমরা যে কাজটি করছি যে আমরা দেখতে পাচ্ছি যে পানির যে প্রতিবেশ, পানির যে প্রবাহ, নদ নদী খাল বিল সবগুলোকে দূষণের দিকে নিয়ে যাচ্ছি, যেটা কিন্তু ভয়াবহ। এই দূষিত পানি সবার জন্যই ক্ষতিকর। হবে যে দূষিত পানিটা কেউর জন্যই ভালো না। আজকে এর সমস্যা তো কালকে ওর সমস্যা, বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা, এর মূল কারণ কিন্তু দূষিত পানি। সেই বিষয়টিকে মাথায় রেখে আমরা বলবো যে আমরা আজকে যেখানে খালের প্রবাহ পুনরুদ্ধার হচ্ছে, পানি আসছে, সেখানে আমরা এই পানিটাকে পবিত্র জিনিস হিসাবে মনে করে আমরা সেখানে কোনো রকম দূষণ তৈরি করব না, সেখানে দূষণ কোনো ময়লা ফেলবো না, আবর্জনা ফেলবো না। সেইভাবে আমরা আজকে সেটিকে যে ব্যবস্থাপনার দিকে নিয়ে যাওয়া বা সেটিকে সংরক্ষণ করা, সেই বিষয়টিতে আমরা মনোযোগী হব। পরিবেশ অধিদপ্তর থেকে বলছি যে শিল্প প্রতিষ্ঠানগুলো অবশ্যই তরল বর্জ্য পরিশোধন করে সরকারের যে স্ট্যান্ডার্ড রয়েছে তার মধ্যে রেখে সেগুলোকে পানিতে নির্গত করতে পারবে, বা ভূপৃষ্ঠস্থ পানি যেটা খাল বিল নদ নদী সেগুলোতে নির্গত করতে পারবে। আজকে আমাদের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে মনে রাখতে হবে যে এই পানির যে সমস্যাটা, আজকে আমরা কি করছি, মাটির নিচের পানি ব্যবহার করে, ভূগর্ভস্থ পানি ব্যবহার করে আমরা শিল্প প্রতিষ্ঠান পরিচালনা করছি। আর ভূগর্ভস্থ পানি কিন্তু আনলিমিটেড না, এটা একসময় ফুরিয়ে যাবে। একসময় ফুরিয়ে গেলে আমাদের ভূগর্ভস্থ পানি যখন নাই, তখন আমাদের আজকে ভূপৃষ্ঠস্থ পানি যেটা সারফেস ওয়াটার বলি আমরা, সেটা খাল বিল নদ নদী সেগুলো আমরা দূষণ করে ফেলছি। যদি এটা হয় তাহলে যেটা দাঁড়াবে সেটা হলো যে আমাদের পুরো পানি সম্পদটা নষ্ট হয়ে যাবে। এই পানি সম্পদ নষ্ট হলে আমাদের যারা যেই পর্যায়ে থাকি না কেন প্রত্যেকেই আমরা আক্রান্ত হব। পানি না থাকলে আমরা যে কোনো শহরে একদিনও থাকতে পারবো না, কারণ পানি না থাকলে আমাদের জীবনযাত্রাই আমাদের হুমকির মুখে পড়ে যাবে। ভূগর্ভস্থ পানি যেমন আমরা বিনষ্ট করব না এক ফোঁটাও, ভূপৃষ্ঠস্থ পানিও আমরা কিন্তু সংরক্ষণে সবাই এগিয়ে আসব। একটি সুস্থ পরিবেশ মানেই একটি সুস্থ জীবন। পরিবেশ দূষণের শিকার হয়ে প্রাণী ও উদ্ভিদের বিলুপ্তির ঘটনা ঘটছে, ভেঙে পড়ছে জীববৈচিত্র্যের ভারসাম্য। তাই জনগণকে পরিবেশ রক্ষার গুরুত্বকে ভালো করে বোঝাতে হবে, সচেতন করতে হবে। পরিবেশ না থাকলে আমাদের অস্তিত্ব একসময় বিলীন হয়ে যেতে পারে। আমাদের বাংলাদেশে এখন যে জনসংখ্যার চাপ, সেই জনসংখ্যার চাপের কারণে প্রকৃতি থেকে নানাভাবে আমাদের কৃষক থেকে শুরু করে আমরা যারা শহরে বসবাস করি তারা কিন্তু এই প্রকৃতিকে নানাভাবে শাসন করছি, নানাভাবে এদের মধ্য থেকে আমরা এদের রস আহরণ করছি, এদের সামগ্রী আহরণ করছি, আর এতে তারা কিন্তু হুমকির মুখে পড়ে যাচ্ছে তাদের অস্তিত্বের জায়গায়। সঙ্গত কারণে একটি ব্যালেন্স করা দরকার, যেটাকে আমরা বলি টেকসই উন্নয়ন, টেকসই ব্যবস্থাপনা। সেই জিনিসটাকে যদি আমরা নির্ধারণ করতে ভুল করি তাহলে আমরা একদিন মানুষ থাকব কিন্তু প্রকৃতি থাকবে না। যে প্রকৃতিতে গাছপালা যারা থাকে তারা কিন্তু খাদ্য প্রস্তুত করে, তারা সূর্যের আলোর সাথে মিশে আমাদের কার্বন ডাই অক্সাইড নেয় বাতাস থেকে, এবং আমাদের পানির মাধ্যমে তারা কিন্তু খাদ্য প্রস্তুত করে। সেই খাদ্য খেয়েই কিন্তু আমরা কনজিউমাররা বেঁচে থাকি, এবং দিন শেষে গাছ এবং আমরা যখন মরে যাই তখন আমাদের অণুজীব বা আমাদের ভাইরাস ব্যাকটেরিয়া বা ডিকম্পোজাররা আমাদেরকে ভক্ষণ করে আবার প্রকৃতিতে ফেরত দেয় অক্সিজেন, নাইট্রোজেন বা অন্যান্য উপাদানগুলি। এখানে দেখার বিষয় যে গাছ না থাকলে কিন্তু আমাদের অন্যান্য প্রাণী থাকতে পারবে না। গাছ যেমন খাদ্য প্রস্তুতের মধ্য দিয়ে অক্সিজেন তৈরি করে, কার্বন ডাই অক্সাইড শুষে নিয়ে সে কিন্তু একটা প্রকৃতি ব্যালেন্স করে, আর আমরা অক্সিজেন নিই, কার্বন ডাই অক্সাইড ছাড়ি, সেইভাবে কিন্তু প্রকৃতিকে তারা ব্যালেন্স করে।
সুতরাং একটি জায়গার ইকোসিস্টেম যদি সুস্থ না হয়, সঠিকভাবে যদি গাছপালা না থাকে, সেখানে কিন্তু প্রাণীগুলো থাকতে পারবে না। একটা বনের যে খাদ্য শৃঙ্খল সেটা নির্ভর করে গাছপালা এবং তার মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী, যেটাকে আমরা পোকামাকড় বলি, তারপরে বড় বড় প্রাণী, তারপরে আমাদের আশেপাশের জনপদের মানুষ সেখান থেকে রিসোর্স নিয়ে কিন্তু প্রতিপালন করে তার জীবনধারা। আমরা যদি বন উজাড় করে ফেলি, আমরা যদি বাঘ মেরে ফেলি, আমরা যদি ছোট ছোট পোকামাকড় মেরে ফেলি, তাহলে কিন্তু আমাদের যে শৃঙ্খলা ছিল, খাদ্য শৃঙ্খল বলি, সেখানে কিন্তু সমস্যা তৈরি হয়। প্রাণ প্রকৃতি মানেই হচ্ছে গাছপালা এবং প্রাণীকুল, এই দুটি সমন্বয়। একটি নিরাপদ অঞ্চল যেখানে এই প্রাণীকুল বিচরণ করবে, তেমন গাছপালা সংরক্ষিত থাকবে তাদের স্বকীয় বৈশিষ্ট্য নিয়ে। এরকম একটা জায়গাকে আমরা বলি স্বাস্থ্যকর ইকোসিস্টেম বা হেলদি ইকোসিস্টেম। সেইরকম একটা ইকোসিস্টেম কিন্তু আমরা হারিয়ে ফেলছি। আমাদের বাংলাদেশে এখন যে জনসংখ্যার চাপ, সেই জনসংখ্যার চাপের কারণে এই প্রকৃতিকে নানাভাবে শাসন করছি। এখন থেকে সচেতন হওয়া উচিত। আসুন আমরা দেশের সাধারণ জনগণ, শিল্প প্রতিষ্ঠানের মালিক, পরিবেশবিদ সবাই এক হয়ে পরিবেশ ও প্রকৃতিকে বাঁচাতে একসাথে কাজ করি।